রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে রাজনৈতিক দলের সংজ্ঞা দেওয়া হয়েছে। এডমন্ড বার্গ বলেন, রাজনৈতিক দল এমন এক সংগঠিত জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট। ডিসরায়েলি এর মধ্যে কতগুলো নীতি অনুসরণের জন্য সংঘবদ্ধ জনগোষ্ঠীকে দল বলা হয়। রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে বৈধভাবে সরকার গঠন করা। গুরুত্বপূর্ণ কিছু তথ্য: রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হচ্ছে রাজনৈতিক দল। গণতন্ত্রের ভিত্তি হলো রাজনৈতিক দল। জনগণের ভিন্নমুখী ও বিক্ষিপ্ত মতামতকে সুসংগঠিত করে রাজনৈতিক দল। আধুনিক গণতন্ত্র হল পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলকে বলা হয় স্বার্থ একত্রীকরণকারী। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ ও সরকারের মাঝে সেতু বন্ধন তৈরি করে রাজনৈতিক দল। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার। সংসদীয় সরকার মূলত দলীয় সরকার। গণতন্ত্রের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে জনগণের রাজনৈতিক দল ব্যবস্থার উপর। রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় নেতার নেতৃত্বে। রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন ২০২০। কোনো রাজনৈতিক দল নিবন্ধন হতে আগ্রহী হতে হলে কিছু শর্ত পালন করতে হয়, যেমন দরখাস্ত দাখিলের পূর্ববর্তী ২টি সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভ। সংসদ নির্বাচনের যে কোনো একটিতে নির্বাচনে অংশগ্রহণকৃত আসনে প্রদত্ত মোট ভোটের ৫% ভোট লাভ। দলের সাংগঠনিক কাঠামোর জন্য একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর এবং অন্য এক তৃতীয়াংশ জেলার কার্যকর জেলা দপ্তর, অন্তত ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানায় দপ্তর সহ কমপক্ষে ২০০ ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত। দফা ১, বর্ণিত শর্ত পূরণ ছাড়াও নিবন্ধনে আগ্রহী রাজনৈতিক দলের দলীয় গঠনতন্ত্রের বিধান থাকতে হবে। কেন্দ্রীয় কমিটি সহ সকল পর্যায়ে কমিটি সদস্য নির্বাচন করা। সকল পর্যায়ের কমিটি ন্যূনপক্ষে শতকরা ৩৩% সদস্যপদ মহিলা সদস্যদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কেউ পরবর্তীকালে কোনো অনিবন্ধিত রাজনৈতিক দলে যোগ দিলে তার পদ যোগদানকারী দল কর্তৃক আহরিত হয়েছে বলে গণ্য হবে না। একটি রাজনৈতিক দল নিবন্ধীকরণে অযোগ্য হবে যদি উক্ত দলের গঠনতন্ত্রের উদ্দেশ্যমূলক সংবিধান পরিপন্থী হয়, উক্ত দলের গঠনতন্ত্রে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, লিঙ্গভেদে কোনো বৈষম্য বিদ্যমান হয়, নাম, পতাকা, সিল বা অন্য কোনো কর্মকাণ্ড দ্বারা ধর্মীয় বা সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়ার কিংবা দেশকে বিচ্ছিন্নতায় আশঙ্কা থাকে, গঠনতন্ত্রে দলবিহীন বা একদলীয় ব্যবস্থা সংরক্ষণ বা লালন করার উদ্দেশ্যে প্রতিফলিত হয়, বা গঠনতন্ত্রে দেশের ভৌগোলিক সীমার বাহিরে কোনো দপ্তর, শাখা বা কমিটি গঠন বা পরিচালনার বিধান থাকে। কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন নিম্নোক্ত কারণে বাতিল হবে: যদি দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি কর্তৃক দলকে বিলুপ্ত ঘোষণা করা হলে, কিংবা নিবন্ধন বাতিলের জন্য দলের প্রধান বা সাধারণ সম্পাদক পদাধিকার কর্তৃক দলীয় সিদ্ধান্তের কার্য বিবরণী সহ কমিশন বরাবর আবেদন করা হলে, বা নিবন্ধিত কোনো রাজনৈতিক দল সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলে, এই আইন ও বিধান অধীনে কমিশনের প্রতিতব্য কোনো তথ্য পরপর ৩ বছর প্রেরণ করতে ব্যর্থ হলে প্রেরিতব্য। রাজনৈতিক দলটি পরপর ২টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ২৩ অক্টোবর ২০২৪ সালে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ বা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আরপিও হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের নিয়মকানুন সংক্রান্ত প্রধান আইন। আরপিও প্রণীত হয় ১৯৭২ সালে, মোট সংশোধন হয় ১৮ বার, সবচেয়ে বেশি সংস্কার হয় তত্ত্বাবধায়ক সরকারের সময়। আরপিও সংশোধন করে নির্বাচন কমিশন অনুমোদন দেয় মন্ত্রী পরিষদ। বিধি অনুসারে প্রতিটি দলে নারী সদস্য থাকতে হবে ৩৩%। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এবং তাদের প্রতীক, যেমন জাতীয় পার্টি, নিবন্ধন নং ২, প্রতীক বাইসাইকেল, এটা হচ্ছে জেএফই। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা সিপিবি ৫ নম্বর নিবন্ধিত ১০, প্রতীক হচ্ছে কাস্তে, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগ ৬ নম্বর নিবন্ধিত, প্রতীক নৌকা, প্রতিষ্ঠা ১৯৪৯ সালে ২৩ জুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিবন্ধিত ৭, প্রতীক ধানের শীষ, ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১০ নম্বর নিবন্ধিত, আর প্রতীক হচ্ছে হাতুড়ি, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত। জাতীয় পার্টি লাঙ্গল ১২ নং নিবন্ধিত, ১ জানুয়ারি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ মশাল, প্রতীক ১৩ নং নিবন্ধিত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীক নিয়ে নিবন্ধিত, ১৯১৭। বাংলাদেশ খেলাফত আন্দোলন ২০ নং নিবন্ধিত, আর প্রতীক হচ্ছে বটগাছ। গণফোরাম ২৪ নং নিবন্ধিত, আর প্রতীক হচ্ছে উদীয়মান সূর্য। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩০ নং নিবন্ধিত,
আর প্রতীক হচ্ছে চেয়ার। বাংলাদেশ খেলাফতে মজলিস রিকশা প্রতীক নিয়ে 33 নং নিবন্ধিত। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ 34 নং নিবন্ধিত হাত ফাঁকা যাদের প্রতীক। বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে 44 নং প্রতিষ্ঠিত। আমার বাংলাদেশ পার্টি 50 নং নিবন্ধনকৃত আর প্রতীক হচ্ছে ঈগল। গণ অধিকার বাংলাদেশ ট্রাক প্রতীক নিয়ে 31 নং দল হিসেবে নিবন্ধিত। গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে 53 নং দল হিসেবে প্রতিষ্ঠিত। নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় 2008 সালে। নবম জাতীয় সংসদ থেকে নিবন্ধন পেয়েছে 55টি দল, বর্তমানে আছে 50টি। নিবন্ধন ফিরে পাওয়ার অপেক্ষা বাংলাদেশ জামাত ইসলামী, যদি বর্তমানে ফিরে পেয়েছে। এ পর্যন্ত নিবন্ধন বাতিল হয় 5টি দলের, সেগুলো হচ্ছে ফ্রিডম পার্টি, জামাত ইসলামী, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি। বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ও নিষিদ্ধের ইস্যু। সংবিধানের 38 ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হলে জামাতে ইসলামীর সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়। 1976 সালে ধর্মভিত্তিক রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যানারে জামাত ইসলাম কার্যক্রম শুরু করে। নিবন্ধন বাতিল। 2013 সালে 1 আগস্ট জামাত ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পুনরায় নিষিদ্ধ হয় 2024 সালে 31 জুলাই। 21 অক্টোবর 2024 তারিখে তাদের নিবন্ধন আদেশ বাতিল হয়, ফলে পুনরায় নিবন্ধিত দল হিসেবে বৈধতা পায়। সংসদ নির্বাচন প্রথম 1973 সালে অংশগ্রহণকারী দল ছিল 14টি। সংসদ নির্বাচন দ্বিতীয় 1979 অংশগ্রহণকারী দল ছিল 29টি। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠিত হয় 24শে ফেব্রুয়ারি 1975 সালে। শেখ মুজিব ছিলেন প্রধান। দল ছিল মূলত 4টি: আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, নেফ এবং জাতীয় লীগ। সমালোচনা: বাকশাল টিকে ছিল মাত্র 232 দিন। রাষ্ট্রে নিয়ন্ত্রিত পত্রিকা ছিল 4টি: দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার এবং বাংলাদেশ টাইমস। এই 4টি রেখে বাকি সব পত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। গণমাধ্যম সম্পূর্ণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। রাষ্ট্র সরকার ও দল একত্রিত হয়। রাষ্ট্রপতির ক্ষমতাকে নিরঙ্কুশ করা হয়। বিরোধীদলীয় দায়িত্ব: রাজনৈতিক দলকে গণতন্ত্রের সন্তান বলেছেন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে দায়বদ্ধ সংসদের কাছে। এখানে সংসদ বলতে মূলত পার্লামেন্টারি সাংবিধানিক বিরোধী দলকে বোঝায়। বিরোধী দলের দায়িত্ব: সরকারের দলের দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দেয়া, সরকারের দুর্নীতি, দুঃশাসন, অপব্যবস্থা সংসদে তুলে ধরে জনগণকে সচেতন ও প্রতিবাদী করে তোলা। সবচেয়ে ছোট সংসদ ছিল হচ্ছে ষষ্ঠ জাতীয় সংসদ, মাত্র 11 দিন। বাংলাদেশ নির্বাচন কমিশন বা বাংলাদেশ ইলেকশন কমিশন গঠিত হয় সংবিধানের 118 এর 1 নং অনুচ্ছেদ অনুযায়ী। গঠিত 7 জুলাই 1972 সালে। মোট কমিশনার 5 জন, প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন সহকারী নির্বাচন কমিশনার সহ। নির্বাচন কমিশনারদের পদের মেয়াদ হচ্ছে 5 বছর। নির্বাচন কমিশনারগণ নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক। নির্বাচন কমিশন স্বাধীন হয় 9 মার্চ 2008 সালে। দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম। বর্তমানে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা দ্বিতীয়। স্মার্ট কার্ড পরিচয়পত্র বিতরণ শুরু হয় 3 অক্টোবর 2016 সালে। স্মার্ট কার্ড তৈরি করে নির্বাচন কমিশন। মেয়াদ 10 বছর। স্মার্ট কার্ডের ডিজিট হচ্ছে 10টি। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ছিল 15 বছর। সহায়তা দিয়েছিল ফ্রান্স। বর্তমানে বাংলাদেশ সরকার নিজেই। অপারেশনের নবযাত্রা ছবিসহ ভোটার তালিকা ও পরিচয়পত্র প্রণয়ন কর্মসূচি, যা 2007 সালে পরিচালিত হয়। জাতীয় পরিচয়পত্র হেল্পলাইন নাম্বার হচ্ছে 105। জাতীয় জন্ম নিবন্ধন আইন 2024 কার্যকর 2006 সালের 3 জুলাই। জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস 6 অক্টোবর। ডিজিট হচ্ছে জাতীয় জন্ম নিবন্ধনের 17টি। ওয়েবসাইট bdris.gov.bd। নিয়ন্ত্রক হচ্ছে স্থানীয় সরকার বিভাগ। জন্ম ও মৃত্যু নিবন্ধন শর্ট কোড হচ্ছে 16152। জাতীয় জন্ম নিবন্ধন হেল্পলাইন নম্বর সেম 16152। স্মার্ট কার্ডে নিরাপত্তা বৈশিষ্ট্য আছে 3 স্তরে 25টি। সেবা দেয় 22 ধরনের এবং তথ্য থাকে 32 ধরনের। ইভিএম বা ভোটিং হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। বাংলাদেশে প্রথম চালু ঢাকা অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে 2007 সালে। সফলভাবে প্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে হয় 2010 সালে। প্লেবিসাইড বা গণভোট রাষ্ট্রের সাধারণ বা গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি জনসমর্থন যাচাই হচ্ছে প্লেবিসাইড। আর রেফারেন্ডাম বা গণভোট, এটি হচ্ছে রাষ্ট্রের আইন পরিষদ কর্তৃক পাশকৃত কোনো বিতর্কিত বিলের উপর জনসাধারণের সমর্থন যাচাইয়ের ভোট। বাংলাদেশে গণভোট হয়েছে 3টি, প্রথম 2টি প্রশাসনিক এবং শেষেরটি সাংবিধানিক।
প্রথমটি হয় 30 মে 1977, জিয়াউর রহমান নিজ শাসনকে বৈধকরণ। দ্বিতীয়টি হয় 1 মার্চ 1985, জেনারেল এরশাদের সমর্থন যাচাই। তৃতীয়টি হয় 1991 সালের 15 সেপ্টেম্বর, সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব। স্ট্র ভোট হচ্ছে বেসরকারি ভোট, যেটি আসন্ন নির্বাচনের ফলাফল কী হতে পারে সেই সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা সংবাদপত্রের উদ্যোগে যে ভোট নেওয়া হয় সেটি মূলত স্ট্র ভোট। মুজিব শাসনামল 1972 থেকে 75। 24 জানুয়ারি 1972 সরকার ঘোষণা করে বাংলাদেশ দালাল অধ্যাদেশ। 37,471 জনকে অভিযুক্ত করা হয়। 8 ফেব্রুয়ারি 1972 জাতীয় রক্ষী বাহিনী গঠনের সরকারি আদেশ জারি হয়। 6 জুন 1972 সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। 7 জুন 1974 জাতীয় রক্ষী বাহিনী অধ্যাদেশ 1972 সংশোধন জারি করে রক্ষী বাহিনীর সকল কার্যক্রম আইনসঙ্গত বলে ঘোষণা দেওয়া হয়। 28 ডিসেম্বর 1972 রাষ্ট্রপতিকে দিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 7 জুন 1975 বাকশাল কাঠামো ঘোষণা করা হয়। 1975 সালের 15 আগস্ট পরিবারে খুন হওয়ার আগে শেখ মুজিবুর রহমান শাসনামল ছিল 3 বছর 7 মাস 3 দিন। 1974 সালে দুর্ভিক্ষ সময়কাল হচ্ছে 1974 সালের মার্চ থেকে ডিসেম্বর। দুর্ভিক্ষের মৃতের সংখ্যা সরকারি হিসেবে 27,000, বেসরকারি হিসেবে 1 লাখ থেকে 4,50,000 জন। প্রত্যক্ষ দুর্ভিক্ষের কারণ ছিল ভুল বাণিজ্য নীতি এবং পররাষ্ট্রনীতি। কিউবাতে পাট রপ্তানি করার কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য সাহায্য বন্ধ করে দিয়েছিল, এটি প্রধান কারণ। দ্বিতীয়ত, খাদ্যশস্যের সুষম বণ্টনের অভাব, দুর্নীতি ও স্বজনপ্রীতি। প্রতিবেশী দেশগুলোর খাদ্যশস্য চোরাচালান। দেশগুলোতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন এর পভার্টি অ্যান্ড ফেমিনেস বইয়ে 74 দুর্ভিক্ষ হিসেবে লিখেন, সে সময় দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য দেশ থেকে প্রায় 6,000 নোংরখানা খুলতে হয়েছিল, যেখানে প্রায় 44 লাখ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল। কিন্তু সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছিল। ডক্টর অমর্ত্য সেন লিখেছেন, খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে সাফল্য দেখাতে পারেনি। 1973 সালের তুলনায় 74 সালে কম খাদ্যশস্য আমদানি হয়েছে। প্রকাশ থাকে যে পভার্টি অ্যান্ড ফেমিনেস বইয়ের জন্য 1998 সালে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। 1975 থেকে 90 শাসনামল মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 থেকে 72 রাষ্ট্রপতি ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী ছিলেন 71 থেকে 72। আবু সাইদ চৌধুরী ছিলেন 72 থেকে 73। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 জানুয়ারি 1975 থেকে 15 আগস্ট 1975। খন্দকার মোস্তাক 15 আগস্ট 1975 থেকে 6 নভেম্বর 1975। আবু সাইদ মোহাম্মদ সায়েম 6 নভেম্বর 1975 থেকে 21 এপ্রিল 1977। জিয়াউর রহমান 21 এপ্রিল 1977 থেকে 30 নভেম্বর 1981। হুসাইন মাহমুদ আরশাদ 11 ডিসেম্বর 1983 থেকে 6 ডিসেম্বর 1990। বিশেষ ক্ষমতা আইন বা স্পেশাল পাওয়ার অ্যাক্ট জারি 1974 সালে 19 ফেব্রুয়ারি। উদ্দেশ্য বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ প্রতিহত করা এবং গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই কাউকে আটক করা। সংসদীয় আইনের মাধ্যমে অপসারিত হওয়ায় বাংলাদেশের উচ্চ আদালত পুলিশকে এই ধারাটি ব্যবহারের বন্ধের নির্দেশ দেন। জরুরি আইন জারি করা হতো এই আইনের 24(1) ধারা অনুসরণ করে। শাসক এবং তাদের বিশেষ তথ্য। খন্দকার মোস্তাক ক্ষমতা গ্রহণ করে 15 আগস্ট 1975 এবং ক্ষমতাচ্যুত হন 5 নভেম্বর 1975। তিনি 1975 সালে 15 আগস্ট বাণিজ্য মন্ত্রী এবং 22 সালে চতুর্থ সদস্য ছিলেন। 1975 সালে 15 আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং 20 আগস্ট সামরিক আইন জারি করে সেনাপ্রধান A.K.M. শফিউল্লাহকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেন। 15 আগস্টের আগে যেহেতু বাকশাল ছিল, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স এর মাধ্যমে একদলীয় ব্যবস্থা রোধ করে অনেকগুলো পত্রিকা বন্ধ করে গিয়েছিল, সেগুলো খোলা শুরু হয়। আগস্টে রক্ষী বাহিনী বিলুপ্ত করে সামরিক বাহিনীর সাথে একত্রিত করেন। আবু সাইদ মোহাম্মদ সায়েম ক্ষমতা গ্রহণ করে 6 নভেম্বর 1975 এবং ক্ষমতা হারান 21 এপ্রিল 1977। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। রাষ্ট্রপতি হন সাংবিধানিক নিয়মে। জিয়াউর রহমান তাকে ক্ষমতাচ্যুত করেন 1977 সালে 21 এপ্রিল। 1977 সালে গল ব্লাডারে সমস্যা আক্রান্ত হন এবং ডাক্তার তাকে দীর্ঘ বিশ্রামের জন্য পরামর্শ দেন এবং তাকে তারপর থেকে অবসরের কথা ভাবতে বাধ্য করেন। 20 এপ্রিল তার উপদেষ্টারা দেখতে আসেন এবং জিয়াউর রহমানের পক্ষে পদত্যাগের ঘোষণা দেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 21 এপ্রিল 1977 সালে ক্ষমতা গ্রহণ করেন এবং মারা যান 31 মে 1981 সালে। 1975 সালে 15 আগস্ট ছিলেন সেনাপ্রধান এবং 1975 সালে 15 আগস্ট সেনাপ্রধান হন। 25 আগস্ট সেনাপ্রধান হন। খালেদ মোশাররফ কর্তৃক সেনাপ্রধান থেকে পদচ্যুত এবং বন্দী হন 1975 সালের 3 নভেম্বর। পাল্টা অভ্যুত্থানে তিনি মুক্তি পান 1975 সালের 7 নভেম্বর। বিচারপতি সাইম রাষ্ট্রপতি থাকাকালীন প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন মেজর জিয়াউর রহমান।
প্রধানমন্ত্রী নিয়োগ করেন শাহ আজিজকে। 27শে মার্চ 1971 শেখ মুজিবুর রহমান নামে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন। 10 এপ্রিল থেকে 10 জুন 1971 1 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। জুন আগস্ট 1971 সালে 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। 7 জুলাই 1971 জেট ফোর্সের ব্রিগেড কমান্ডার ছিলেন। 21 এপ্রিল 1977 রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 3 জুন 1978 দেশের ইতিহাসে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হন। 1 সেপ্টেম্বর 1978 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন। 30 এপ্রিল 1977 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। 1976 সালে 21 পদক প্রবর্তন করেন এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। 30 মে 1981 চট্টগ্রামে সামরিক অভ্যুত্থানে নিহত হন। বিচারপতি আব্দুস সাত্তার ক্ষমতা গ্রহণ করে 15 নভেম্বর 1981 এবং ক্ষমতাচ্যুত হন 24 মার্চ 1982। জিয়াউর রহমান মৃত্যুর পর উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সাত্তার। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হন 15 নভেম্বর 1981। সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন 24 মার্চ 1982। সামরিক আইন বা মার্শাল ল জারি। দেশে সামরিক আইন জারি হয় দুইবার। সামরিক আইন জারি হলে যা হয়, রাষ্ট্রের সংবিধান স্থগিত হয়ে সামরিক আইন বলবৎ হয়। সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার খর্ব হতে পারে। সামরিক আইন জারি হলে জনসাধারণ সার্বভৌমত্ব উজ্জ্বল থাকে। প্রথমবার সামরিক আইন জারি হয় 1975 সালে 20 আগস্ট তারিখে খন্দকার মোস্তাক কর্তৃক। দ্বিতীয়বার 1982 সালে 24 মার্চ তারিখে হোসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক। সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষেত্রে ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 17 ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে বিচারিক ক্ষমতা প্রদান। প্রথম ক্ষমতা প্রদান করা হয় 20 আগস্ট 1975 সালে খন্দকার মোস্তাক আহমেদ কর্তৃক। সর্বশেষ ক্ষমতা প্রদান করা হয় 17 সেপ্টেম্বর 2024 সেনাবাহিনীকে এবং 30 সেপ্টেম্বর 2024 নৌবাহিনী ও বিমান বাহিনীকে। এর ফলে তারা যা করতে পারবে, কোনো সেনা কর্মকর্তার সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন, দিতে পারবেন জামিন, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন, বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবেন, স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবেন এবং আটক করতে পারবেন সন্দেহজনক ব্যক্তিকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানের 19 দফা, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে 19 দফা কর্মসূচি ঘোষণা করা হয় মূলত 1977 সালের 30 এপ্রিল, যা একটি রাজনৈতিক, অর্থ, সামাজিক উন্নয়নের কর্মসূচি হিসেবে খ্যাত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 নম্বর সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা। 4 নম্বর প্রশাসনের সর্বস্তরে উন্নত কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। 5 নম্বর সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়ন ও এর মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। 8 নম্বর কোনো নাগরিক গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা। 9 নম্বর দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। 10 নম্বর সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা। 15 নম্বর জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা। 18 নম্বর দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। 19 নম্বর ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি। মূলত বাংলাদেশে ইমার্জেন্সি জারি হয় 5 বার, তার মধ্যে প্রথমবার হয় 28 ডিসেম্বর 1974 ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয়বার 30 মে 1981 জিয়াউর রহমান খুন হলে উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হয়ে জারি করেন। 27 নভেম্বর 1987 সালে তৃতীয়বার জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ। 27 নভেম্বর 1990 সালে চতুর্থবারের মতো জারি করেন জরুরি অবস্থা জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ। পঞ্চমবারের মতো হচ্ছে 2007 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদ দিনটি 1/11 নামে পরিচিত। ওই দিন সর্বশেষ জরুরি অবস্থা জারি করা হয়। সন্ধ্যা আইন বা কারফিউ জারি হচ্ছে 14 শতকে এই শব্দের উৎপত্তি। শব্দটি ফরাসি শব্দ থেকে আগত। কারফিউ আইন জারি হয় সাধারণত 3টি কারণে: প্রাকৃতিক দুর্যোগ, জনস্বাস্থ্য সংকট ও নাগরিক সংকট। আইনের ব্যাখ্যা হচ্ছে নির্দিষ্ট সময়ে 4 জনের বেশি মানুষকে একত্রে জমায়েত হওয়া থেকে বিরত রাখা, দাঙ্গা বা জনরোষ ঠেকাতে পুলিশে অসমর্থ হলে। বাংলাদেশে কারফিউ 1974 সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে 24 ধারার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে কারফিউ ঘোষণা করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন। বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। আইন লঙ্ঘন করলে 1 বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে।
কারফিউ ও 144 ধারার মধ্যে পার্থক্য। দুইটি আইনের প্রয়োগই হয় অস্থিতিশীল পরিস্থিতির নিয়ন্ত্রণে। 144 ধারা হলে সভা সমাবেশ করা যায় না, আর সন্ধ্যা হলে 4 জনের বেশি জামায়াত হওয়া যায় না ও অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া যায় না। কারফিউ জারি হয় 1974 সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে। 144 ধারা জারি হয় বাংলাদেশ কারফিউ বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর মাধ্যমে। বাংলাদেশের রাজনীতিতে প্রভাব সৃষ্টিকারী বা বিস্তারকারী ঘটনাসমূহ। সিরাজ শিকদার হত্যাকাণ্ড। পরিচয়: সিরাজুল ইসলাম শিকদার বাংলাদেশের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন। রাজনৈতিক দল: 8 জানুয়ারি 1968 সালে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা। লক্ষ্য: পাকিস্তান ও উপনিবেশিক শাসন থেকে পূর্ব বাংলাকে মুক্ত করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা এবং সমাজতন্ত্র সাম্যবাদ অভিমুখে যাত্রা। 30 এপ্রিল 1971 বরিশালে পূর্ব বাংলা সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী গঠন করেন এবং পার্টির নাম করা হয় পূর্ব বাংলা সর্বহারা পার্টি। 1 জানুয়ারি 1975 চট্টগ্রামের হালিশহরে সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন গ্রেপ্তার করে। 2 জানুয়ারি 1975 খুন হন। অ্যান্টনি মাসকারেনহাস তার বাংলাদেশ রক্তের ঋণ গ্রন্থে বর্ণনা করেন যে সিরাজের বোন শামীম শিকদার তার ভাইকে হত্যার জন্য তৎকালীন সরকার প্রধান অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে অভিযুক্ত করেছিলেন। রহস্যময় পুরুষ: সিরাজুল আলম খান। পরিচয়: তাত্ত্বিক নেতা, রহস্য পুরুষ এবং কাপালিক ও দাদাভাই। 1962 সালে নিউক্লিয়াস গঠন করেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে পরিচিত। 31 অক্টোবর 1972 জাসদ অর্থাৎ জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন। 9 জুন 2023 মৃত্যুবরণ করেন। জাতীয় রক্ষী বাহিনী বা জেআরভি। পরিচয়: একটি অনিয়মিত আধা সামরিক বাহিনী। প্রতিষ্ঠা 8 মার্চ 1972। রক্ষী বাহিনী আদেশ জারি। সক্রিয় ছিল 1972 সালে 8 ফেব্রুয়ারি থেকে 1975 সালের 9 অক্টোবর। প্রধান ছিলেন ক্যাপ্টেন এ.এন.এম নুরুজ্জামান। প্রতিষ্ঠাতা: শেখ মুজিবুর রহমান। সদর দপ্তর: শেরেবাংলা নগর, ঢাকা। মাস্কট: শেখ মুজিবুর রহমানের তর্জনী। আকার ছিল 16,000। বিলুপ্তকারী হচ্ছেন খন্দকার মোশতাক আহমেদ। উদ্দেশ্য: প্রাথমিকভাবে বিদ্রোহ দমন ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য গঠিত হয়। পরবর্তীতে রক্ষী বাহিনী রাজনৈতিক হত্যাকাণ্ড সহ মানবাধিকার অপরাধ অপব্যবহার অসংখ্য অভিযোগ যেমন গুম, খুন, হত্যা, গোলাগুলি ও ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে। সশস্ত্র শাখা হিসেবে আবির্ভূত হয় এবং শেখ মুজিবুর রহমানের আনুগত্যের শপথ গ্রহণ করে। শান্তি বাহিনী। ধরন: বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সশস্ত্র শাখা। প্রতিষ্ঠা 7 জানুয়ারি 1973 খাগড়াছড়ির ইটছড়ি জঙ্গলে। প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা তথা সন্ত লারমার নিয়ন্ত্রণাধীন। প্রেক্ষাপট: পার্বত্য চট্টগ্রামের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার পথ রুদ্ধ হলে শান্তিবাহিনী জন্ম হয়। প্রীতি বাহিনী: শান্তিবাহিনীর অন্তঃকুণ্ডলে গড়ে ওঠা নতুন বাহিনী। সুশীল সমাজ বা সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির বাংলা হিসেবে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন শব্দ ব্যবহার করেন। অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদের মতে জনসমাজ বা আত্মসমাজ, ডক্টর আনিসুজ্জামানের মতে সুধী সমাজ, অন্যদের মতে পুরো সমাজ, সিপিডি এর মতে সুশীল সমাজ। সংজ্ঞা হচ্ছে: প্রাচীন গ্রিস ও রোমের রাষ্ট্র ছিল নগর কেন্দ্রিক, যার অর্থ দাঁড়ায় সিভিটাস মানে রাষ্ট্র এবং সিভিল মানে রাষ্ট্রের নাগরিক, আর সোসাইটি মানে সমাজ। সুতরাং সিভিল সোসাইটি মানে হচ্ছে নাগরিক সমাজ বা নগর সমাজ। সুশীল সমাজ বলতে জনসাধারণের বা জনগণের যে অংশ সরাসরি রাষ্ট্র ও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন কিংবা এইসব থেকে সরাসরি সুবিধা লাভ করে না, সেই অংশকে বোঝায়। সুশীল সমাজ হলো রাষ্ট্রের প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এডওয়ার্ডের মতে সুশীল সমাজে হচ্ছে লক্ষ্য অর্জনের উপায় ও লক্ষ্য ও উপায় সম্পর্কে জনগণের পারস্পরিক ভাব বিনিময়। বিশ্বব্যাংকের মতে সুশীল সমাজ হলো কমিউনিটি গ্রোথ অর্গানাইজেশন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা লেবার ইউনিয়ন, ইন্ডিজিনাস গ্রুপ, চ্যারিটেবল অর্গানাইজেশন, প্রফেশনাল অ্যাসোসিয়েশন অ্যান্ড ফাউন্ডেশন এর বিন্যাস। সুশীল সমাজ হচ্ছে গোষ্ঠী বা সংগঠন যার মধ্যে রয়েছে নাগরিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী সমাজ, পেশাজীবী সমাজ, সাংস্কৃতিক সংগঠন, বিশেষ স্বার্থ দল, এনজিও, ক্রীড়া সংগঠন, ধর্মভিত্তিক প্রতিষ্ঠান, গণমাধ্যম। নোট: রাজনৈতিক দলসমূহ সুশীল সমাজের অংশ নয়। সুশীল সমাজের বৈশিষ্ট্য: সুশীল সমাজ বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, মানব পুঁজি গঠন, সমাজসেবা, স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশীল সমাজ ব্যক্তি ও সরকারের মধ্যে যোগসূত্র স্থাপন করে। কখনো কখনো সরকার ও জনগণের মধ্যকার দ্বান্দ্বিক সম্পর্ক নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশীল সমাজের মৌলিক উপাদান মূলত 4টি। একটি হচ্ছে বহুত্ববাদ বা বহুদলীয় গণতন্ত্র বা উদার গণতন্ত্র। 2 জনমত প্রকাশের অবাধ স্বাধীনতা। 3 গোপনীয়তা ও 4 বৈধতা। সুশীল সমাজের ভূমিকা: সাম্প্রতিক সুশীল সমাজের ভূমিকা হচ্ছে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলন। সুশীল সমাজের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রকে কল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা, সমাজে আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান করা, রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপ। আলফ্রেড গ্রাজিয়ার বলেছেন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী যা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। অ্যালান আর বল বলেছেন, মনোভাবাপন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। আলমন্ড ও ফাওয়েলের মতে, নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্য নাম হচ্ছে অ্যাটিটিউড গ্রুপ বা ইন্টারেস্ট গ্রুপ বা নন পলিটিক্যাল গ্রুপ অর অর্গানাইজড গ্রুপ। এইস্ট জিলার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে আখ্যায়িত করেছেন ইন্টারেস্ট গ্রুপ নামে। ফাইনার আখ্যায়িত করেছেন লবি গ্রুপ নামে। রাষ্ট্রের প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে সুশীল সমাজ, কাজ করে ওয়াচ ডগ হিসেবে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য মূলত চারটি: বেসরকারি সংগঠন হিসেবে কাজ করবে, নির্দলীয় বা অরাজনৈতিক সংগঠন হবে, সুনির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ থাকবে, সরকারকে নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পন্ন হবে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রকারভেদ। আলমন্ড ও ফাওয়েলের মতে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করা যায়, যেমন ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপ বা সংস্থামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যেমন শিক্ষক, কর্মচারী, ঐক্যজোট, সুশীল সমাজ, বিশ্বব্যাংক, IMF। অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপ বা হতাশাগ্রস্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যেমন ছাত্র বিক্ষোভ। অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপ বা সহযোগিতামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যেমন NGO। নন অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপ, যেমন অসহযোগিতাকারী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলী হচ্ছে সরকার নীতি ও আইন প্রণয়নে প্রভাবিত করা, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার করতে ভূমিকা রাখা, জাতীয় স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখা, সুষ্ঠু জনমত গঠনে ভূমিকা রাখা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুজন। এই সম্পর্কে বিবরণ হচ্ছে: পূর্ণ নাম সুশাসনের জন্য নাগরিক। লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করা। প্রতিষ্ঠাকালীন নাম ছিল সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন। প্রতিষ্ঠা 2002 সালের 12 নভেম্বর। প্রতিষ্ঠা সভাপতি ছিলেন মুজাফফর আহমেদ। বর্তমান প্রধান বদিউল আলম মজুমদার। CPD বা সেন্টার ফর পলিসি ডায়ালগ। প্রতিষ্ঠাতা রেহমান সুবহান। প্রতিষ্ঠা 1993 সালে। মূল কাজ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন। TIB বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ করে থাকে। কেন্দ্র হচ্ছে বার্লিন ভিত্তিক বা জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর অনুকরণে প্রতিষ্ঠা 1996 সালে। BLAST এটি হচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট। প্রতিষ্ঠা 1993 সালে। লক্ষ্য দারিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদান করা। আশক হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র, মানবাধিকার সংস্থা যা বিশেষত শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করে। ডেমোক্রেসি ওয়াজ গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক সংস্কৃতি সৃষ্টির লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠা 1995 সাল। সোনাক পুনরূপ হচ্ছে সচেতন নাগরিক কমিটি। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি, জাতীয় কমিটি। প্রতিষ্ঠা 1998 সালে। 18 আগস্ট। 26 আগস্ট 2006 সালে ফুলবাড়ি আন্দোলনের সাথে সম্পৃক্ততা। রামপাল ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ইস্যুতে পরিবেশের ক্ষতি হবে এই মর্মে বিরোধিতা করে আসছে। সম্প্রতি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে পাশ করে 6 দফা। বাংলাদেশ মহিলা সমিতি নারী শিক্ষা, নারী স্বাস্থ্যসেবা, নারীদের আইনি সহায়তা ও জনসচেতনতামূলক কাজ করে। ব্রথি প্রতিষ্ঠা 92 সালে। 1992 নির্বাহী প্রধান শারমিন মুর্শিদ। উদ্দেশ্য অংশগ্রহণমূলক প্রশিক্ষণ ও এর মাধ্যমে সমাজের অগ্রগতি। অধিকার প্রতিষ্ঠা 1994 সালে। মহাসচিব আদিলুর রহমান খান। এটি আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সদস্য। উভিনিগ হচ্ছে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা। প্রতিষ্ঠাতা ফরহাদ মাজহার ও খুশি কবির। বর্তমান নির্বাহী হচ্ছে ফরিদ আখতার। প্রতিষ্ঠা 1984 সালে। কাজ হচ্ছে সমতা ও ন্যায় বিচার, সামাজিক অধিকার, পরিবেশগত উদ্বেগ এবং শ্রম অধিকারের বিষয়। বেলা হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। পরিচয় বাংলাদেশের বেসরকারি পরিবেশ আইনজীবী সংগঠন। প্রতিষ্ঠা 1992 সাল। বর্তমান নির্বাহী সৈয়দ রেজওয়ানা হাসান। টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণে নাইকোর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে বেলা। ট্রেড ইউনিয়ন শ্রমিকের স্বার্থ রক্ষা, শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আইনি সংগঠন। ক্যাব CBA হচ্ছে কালেকটিভ বার্গেনিং এজেন্ট। NGO কে তৃতীয় নির্বাহী বা থার্ড এক্সিকিউটিভ বলা হয়।